বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকেও তোমাদের জন্য ব্যাংকিং বিষয় থেকে আলোচনা করব। ব্যাংকিংয়ের কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়ে ঋণ নিয়ন্ত্রণ, এই ঋণ নিয়ন্ত্রণ টপিকস নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো, কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম কাজ হচ্ছে দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করা। তো এই অর্থের সরবরাহ বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশল অবলম্বন করে। যে কৌশলগুলো অবলম্বন করে কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে দেশের অভ্যন্তরে যেন টাকার পরিমাণ বেশি না হয়, আবার কমও না হয়। যদি টাকার পরিমাণ বেশি হয় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, আবার যদি টাকার পরিমাণ চাহিদার তুলনায় কম হয় সেক্ষেত্রে মুদ্রা সংকুচন দেখা দেয়। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকুচন উভয়ই একটি দেশের অর্থনীতির জন্য খারাপ। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা থাকে যেন মুদ্রাস্ফীতিও না হয়, মুদ্রা সংকুচনও না হয়। তো আজকের যে আলোচনা, ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার চেষ্টাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয়। দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাকেই ঋণ নিয়ন্ত্রণ বলা হয়। বা তুমি যদি এইভাবে বলো যে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কৌশলকেই ঋণ নিয়ন্ত্রণ বলা হয়। মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অভ্যন্তরে বা দেশের মধ্যে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখা। ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক দুইভাবে করে থাকে। একটি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আর একটি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আজকের পর্বে আমি তোমাদের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিটাই আলোচনা করার চেষ্টা করব। তো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কি? ঋণের ব্যবহার বা উদ্দেশ্যের প্রতি খেয়াল না রেখে যদি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে তাকে বলা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি দ্বারা দেশের সকল তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমানভাবেই প্রভাবিত হবে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না, আবার কোনো প্রতিষ্ঠানকে অতিরিক্ত প্রেশার বা চাপেও ফেলা হবে না। সবার জন্য একই ধরনের কৌশল বা একই ধরনের নিয়ম বা পদ্ধতির ব্যবস্থা করা হয়। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি হচ্ছে যেখানে সবাইকে বা সাধারণভাবে সবাই প্রভাবিত হবে, সকল আর্থিক প্রতিষ্ঠান প্রভাবিত হবে। তাহলে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কি? যে যদি ঋণের ব্যবহার বা উদ্দেশ্যের প্রতি খেয়াল না রেখে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে তাকে বলা হবে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। দেখো, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কয়টি? তিনটি। এক, ব্যাংক হার নীতি; দুই, খোলা বাজার নীতি; তিন, জমার হার পরিবর্তন নীতি। আমরা প্রথমেই ব্যাংক হার নীতিটা দেখার চেষ্টা করব। ব্যাংক হার বা ব্যাংক রেট, ব্যাংক হার বা ব্যাংক রেট। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে যে সুদের হারে ঋণ গ্রহণ করে অথবা প্রথম শ্রেণীর বিলসমূহ বাট্টা করে তাকে ব্যাংক রেট বলা হয়। আবার খেয়াল করো যে তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে সুদের হারে ঋণ গ্রহণ করে অথবা প্রথম শ্রেণীর বিলগুলো যে হারে বাট্টা করে তাকেই ব্যাংক রেট বলা হয়। এই ব্যাংক রেট হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টাকে ব্যাংক হার নীতি বলা হয়। এই ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টাকে ব্যাংক হার বলা হয়। এই ব্যাংক রেট বা ব্যাংক হার নীতি 1839 সালে প্রচলন করে। 1839 সালে কে প্রচলন করে? ব্যাংক অফ ইংল্যান্ড। প্রথম দিকে শুধুমাত্র প্রথম শ্রেণীর বিলগুলোই বাট্টা করা হতো, যে রেট সেটাকে ব্যাংক হার বলা হতো। এই জন্য এটা কিন্তু ডিসকাউন্ট রেট পলিসিও বলা হয়। ডিসকাউন্ট রেট পলিসি, ব্যাংক হার রেটের অপর নাম হচ্ছে ডিসকাউন্ট রেট পলিসি। একটু খেয়াল করো যে কিভাবে ব্যাংক হার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বর্তমানে বাংলাদেশে ব্যাংক রেট হচ্ছে 5%। ব্যাংক রেট 5%, ব্যাংক হার 5%।
এই ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে একটু দেখো। কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে যে দেশে ঋণের পরিমাণ বেশি, দেশে টাকার পরিমাণ বেশি, দেশে টাকার ফ্লো বেশি, তাহলে সেক্ষেত্রে কি করবে? টাকার ফ্লো বা ঋণের পরিমাণ কমানোর চেষ্টা করবে। বর্তমানে ব্যাংক রেট হচ্ছে 5%। এটা দ্বারা কি বোঝায়? যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি তালিকাভুক্ত ব্যাংকগুলো ঋণ নিতে চায় তাহলে তাকে 5% সুদ প্রদান করতে হবে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে দেশে ঋণের পরিমাণ কমাতে হবে, ঋণের পরিমাণ বেশি, তখন কেন্দ্রীয় ব্যাংক যেটা করবে এই ব্যাংক রেটটাকে বৃদ্ধি করে দিবে, বৃদ্ধি করে 7% করে দিবে। এখন কি প্রভাব পড়বে দেখো, যে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে 5% সুদে ঋণ দিচ্ছে, তার মানে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ নিলে 5% পরিশোধ করছে। তো সেই ক্ষেত্রে 5% পরিশোধ করলে 2-3% লাভ করেই বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিতে পারতেছে। হয়তো 5% বাণিজ্যিক ব্যাংক চিন্তা করলো যে আমরা আরও 4% মুনাফা করব, তাহলে 9% সুদে জনগণকে ঋণ দিতে পারতেছে। 100 টাকায় 9 টাকা জনগণকে সুদ প্রদান করতে হচ্ছে, আর ব্যাংকগুলো তখন 4%, 5 থেকে 9% জনগণকে ঋণ দিল, তারা 4% আয় করলো। সেক্ষেত্রে 9% একটা সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট, মানুষ ঋণের প্রতি আগ্রহ চিন্তা হচ্ছে ঠিক আছে আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই আর যদি 9% সুদ প্রদান করি, আমি মোটামুটি 10-12 টাকা, শতকরা 12 টাকা আয় করতে পারলেও আমার 3% মুনাফা থাকবে। আর কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে দেশের ঋণের পরিমাণ কমাতে হবে, তাহলে ব্যাংক রেটটা বৃদ্ধি করে ফেললো। এখন কেন্দ্রীয় ব্যাংক করলো 7% ব্যাংক রেট। তো যদি তাই হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে 7% সুদে ঋণ নেয়, সেক্ষেত্রে এখন কিন্তু তারা আর 9% সুদে ঋণ প্রদান করবে না। তারা যদি 4% আয় করার চিন্তা করে, এখন কত পার্সেন্ট দিবে? 11%। যখনই ঋণের হার বেড়ে যাবে, ঋণের সুদের হার বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মানুষের তখন ঋণের প্রতি আগ্রহী হবে না। আগে যেখানে 9% সুদে ঋণ নিতে পারতো, এখন নিতে হচ্ছে কত পার্সেন্ট? 11%। সুদের হার বৃদ্ধি পেয়ে গেল। এখন কিন্তু তুমি চিন্তা করবা যে আমি 11% সুদে যদি ঋণই গ্রহণ করি, তাহলে আমি ব্যবসা করলে মুনাফা করব কি, আমার নিজের থাকবে কি, আমি ব্যাংকে কি পরিশোধ করব? অটোমেটিক্যালি মানুষের কিন্তু ঋণের প্রতি আগ্রহ কমে যাবে, দেশে ঋণের পরিমাণ কমে আসবে, অর্থের প্রবাহ কমে আসবে। আবার যদি এরকম হয় যে কোনো দেশে ঋণের পরিমাণ কম, দেশে অর্থের প্রবাহ কম, সেক্ষেত্রে অর্থের প্রবাহ বৃদ্ধি করতে চাচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংক কমিয়ে দিবে। যে বর্তমানে 5% রেট, কিন্তু দেশে দেখা যাচ্ছে যে ঋণের পরিমাণ কম, সেক্ষেত্রে এখন দরকার কি ঋণের পরিমাণ বৃদ্ধি করা, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক রেটটাকে হ্রাস করে দিবে। যদি ঋণের পরিমাণ কম থাকে আর অভ্যন্তরে ঋণের পরিমাণ বৃদ্ধি করতে চায়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক রেট হ্রাস করে দিবে। ধরো এখন কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে ঋণের পরিমাণ বৃদ্ধি করতে, তাহলে তারা ব্যাংক রেট 5% থেকে হ্রাস করে 3% করে দিল। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো দেখো, যে এখন যে অবস্থায় আছে যে তুমি 9% সুদে ঋণ নিতেছ, আর যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে 3% সুদে ঋণ নিতে পারবে, তাহলে সে চাইলে আরও কমে তোমাকে ঋণ দিতে পারবে। তো 3%, এখানে 4% মুনাফা, এই জায়গাতে সে 4% মুনাফা করতে চায়, তো 7% সুদে তোমাকে ঋণ দিতে পারছে। তাহলে দেখো কি হবে, ব্যাংক রেট যখন কমে যাবে, তখন ব্যাংক কর্তৃক প্রদত্ত সুদের হারও তারা হ্রাস করবে, ব্যাংক কর্তৃক ঋণের যে সুদ, সেই সুদের হারটা হ্রাস করবে। এখন কিন্তু মানুষ আগ্রহী হবে, চিন্তা করবে যে আগে 100 টাকায় 9 টাকা ছিল 9%, এখন তো আমি ব্যাংক থেকে 7% নিচ্ছি, যে কোনোভাবে আমি 10% মুনাফা করতে পারলেও ব্যাংকের 7% পরিশোধ করে বাকি আমার 3% থেকে যাবে। তাহলে একটু খেয়াল করো যে যখন দেশে ঋণের পরিমাণ বৃদ্ধি পায় আর কেন্দ্রীয় ব্যাংক ঋণ কমানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী করবে? ব্যাংক হার বৃদ্ধি করবে। যদি ঋণের পরিমাণ দেশের অভ্যন্তরে বেশি থাকে আর কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ হ্রাস করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক হার বৃদ্ধি করে দিবে। আবার যদি এরকম হয় যে দেশের ঋণের পরিমাণ কম, কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে যেন ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ব্যাংক হার হ্রাস করে দিবে। তাহলে ব্যাংক হার যদি বৃদ্ধি করে, তাহলে ঋণের পরিমাণ দেশের অভ্যন্তরে হ্রাস পাবে, আর যদি ব্যাংক হার হ্রাস করে, তাহলে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আশা করি তোমরা ব্যাংক হার কিভাবে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে এটা বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দেখো খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বর্তমান সময়ে
কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সুবিধা প্রদান করে খোলা বাজারে বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি বিক্রয় করে। এই খোলা বাজারে বন্ড, সিকিউরিটিজ বিক্রয় করার মাধ্যম ঋণ নিয়ন্ত্রণের চেষ্টাকে খোলা বাজার নীতি বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকার নীতিকে সহযোগিতা করার জন্য মূলত খোলা বাজার নীতিটা প্রয়োগ করে থাকে। খোলা বাজার নীতি 1914 সালে ব্যাংক অফ ইংল্যান্ড খোলা বাজার নীতিটাকে এস্টাবলিশ করে বা খোলা বাজার নীতিটি প্রয়োগ করে। মূলত ব্যাংক অফ ইংল্যান্ড ব্যাংকার নীতির সহযোগী হিসাবে 1914 সালে খোলা বাজার নীতির প্রয়োগ করে। খোলা বাজার নীতিটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বন্ড, বিল, সিকিউরিটিজ ইত্যাদি ব্যাংকগুলোর নিকট বিক্রয় করে। এর মাধ্যমে এই বন্ড, সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত দেশের অভ্যন্তরে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেটা কিভাবে কাজ করে খোলা বাজার নীতি? দেখো, যে কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে যে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ বেশি, টাকার পরিমাণ বেশি, সেক্ষেত্রে কি করবে? কমানোর চেষ্টা করবে। তখন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বন্ড, বিল, সিকিউরিটিজ ইত্যাদি বিক্রয় করে। যখন বিক্রয় করে এই বন্ড, বিল বা সিকিউরিটিজগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ক্রয় করে নেয়। সেক্ষেত্রে যেটা হয় যে বাণিজ্যিক ব্যাংকের হাতের যে তারল্যগুলো, এই টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট চলে যায়। আর যখন বাণিজ্যিক ব্যাংক থেকে টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট চলে যায়, তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা হ্রাস পায়। আবার যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে দেশের ঋণের পরিমাণ কম, ঋণের পরিমাণ বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিকট থেকে বন্ড, বিল, সিকিউরিটিজ এগুলো ক্রয় করে নিয়ে যায়। সেক্ষেত্রে আবার কি হয়? যখনই কেন্দ্রীয় ব্যাংক এগুলো ক্রয় করে নিয়ে যায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে টাকাগুলো চলে আসে, বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক পরিমাণে ঋণ প্রদান করতে পারে। তাহলে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, খোলা বাজার নীতিটা কিভাবে কাজ করে। যখন দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ বেশি থাকে আর কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে ঋণের পরিমাণ কমানোর জন্য, তখন খোলা বাজারে বন্ড, বিল, সিকিউরিটিজ কেন্দ্রীয় ব্যাংক বিক্রয় করে দেয়। কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে বন্ড, বিল, সিকিউরিটিজগুলো বাণিজ্যিক ব্যাংকের নিকট চলে আসে এবং বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট চলে আসে। তাতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দানের, সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা হ্রাস পায়। আবার যদি এরকম মনে করে যে দেশের ঋণের পরিমাণ কম আছে এবং কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে যে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ বৃদ্ধি করার জন্য, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক করবে কি? তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে বন্ড, বিল, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় করে নিয়ে যাবে। আর যখন এগুলো ক্রয় করে নিয়ে যাবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকাগুলো তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিকট চলে আসবে আর তালিকাভুক্ত ব্যাংকগুলো তখন অধিক পরিমাণে ঋণ প্রদান করতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের খোলা বাজার নীতি। সর্বশেষ সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির যে নীতি, সেটা হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই ফেডারেল রিজার্ভ সিস্টেম এই জমার হার পরিবর্তন নীতিটা প্রয়োগ করে। জমার হার পরিবর্তন নীতিটা কি একটু খেয়াল করো, যে তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাধ্যতামূলকভাবে জমা রাখে। তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাধ্যতামূলকভাবে জমা রাখে। সে জমার হার হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকেই জমার হার পরিবর্তন নীতি বলা হয়। তাহলে একটু খেয়াল করো যে তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে। তো এই যে আমানতের একটা নির্দিষ্ট অংশ, সেটা দুইটা পদ্ধতিতে জমা রাখে। একটাকে বলা হচ্ছে সিআরআর, আরেকটি হচ্ছে এসএলআর। একটি হচ্ছে সিআরআর, অন্যটি হচ্ছে এসএলআর। সিআর ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, আর এসএলআর মানে হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। একটু খেয়াল করো, একটি হচ্ছে রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে রেশিও। ফেডারেল রিজার্ভ সিস্টেম সর্বপ্রথম 1933
1933 সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম এই সিআর এবং এসএলআর পদ্ধতি প্রয়োগ করে এবং সেটা মডারেট করে 1935 সালে পূর্ণাঙ্গভাবে এই জমার হার পরিবর্তন নীতিটা প্রয়োগ করে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাহলে উপরের দুইটা পদ্ধতি ব্যাংক অফ ইংল্যান্ড শুরু করে, আর নিচের যে পদ্ধতি জমার হার পরিবর্তন নীতি, এটা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম 1933 সালে প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে এবং 1935 সালে সেটা পূর্ণাঙ্গভাবেই প্রয়োগ করে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট আর এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তো দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের প্রতিদিন যে আমানত তাদের নিকট যে জমা হয় সেই আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে সিআরআর এবং এসএলআর হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে। সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, যেটা তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ নগদ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হয়। এপ্রিল 15, একটু খেয়াল করো, এপ্রিল 15, 2020 সিআরআর হচ্ছে 4%, যেটা আগে ছিল 5%। সিআরআর হচ্ছে 4%। এটা গড়ে 2 সপ্তাহ, হ্যাঁ, প্রতি 2 সপ্তাহে অ্যাভারেজটা করায়, এটা গড়ে 4% নিচে নামতে পারবে না। বাংলাদেশে বিদ্যমান সিআরআর হচ্ছে বর্তমানে 4%, যেটা এপ্রিল 15, 2020 সাল থেকে শুরু হয়েছে। তার আগে ছিল এটা 5%, তার আগে 5.5%। তো বর্তমান সিআরআর হচ্ছে 4%। এপ্রিল 15, 2020 থেকে তোমাদের বই যেটা 5 বা 5.5 দেওয়া আছে সেটা পূর্বের, বর্তমানে যেটা সেটা হচ্ছে 4%। এই হিসাবটা কিভাবে, যে ব্যাংকের নিকট যে পরিমাণ টাকা জমা হয় প্রতি 2 সপ্তাহের গড়ে 4%-এর নিচে নামতে পারবে না, তবে প্রতিদিন 3.5-এর নিচে নামতে পারবে না। তার মানে তোমার নিকট যদি 100 টাকা জমা হয়, তুমি আজকে 3.5 টাকা জমা রাখলে হবে, অসুবিধা নেই, ব্যাংক তোমাকে কোনো ধরনের জরিমানা আরোপ করবে না। কিন্তু গড়ে গিয়ে সেটা অবশ্যই 15 দিনের গড় করা হয়, 15 দিনের গড়ে এটা অবশ্যই 4% থাকতে হবে। তার মানে তুমি একদিন যদি 3.5 টাকা রাখো, আর একদিন সেটাকে 4.5 টাকা রেখে গড় করতে হবে, 3.5-এর নিচে নামানো যাবে না। আর বর্তমানে এসএলআর হচ্ছে 13%। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যে বর্তমানে বন্ডগুলোই সাধারণত এসএলআর হিসেবে সংরক্ষণ করা হয়, সেটা 13%-এর নিচে নামতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যে বর্তমানে বন্ডগুলোকে এসএলআর হিসেবে সংরক্ষণ করা যায়। এর বাইরেও তুমি বৈদেশিক মুদ্রা, গোল্ড, এই ধরনের যে বিশেষ কারেন্সি আছে সেগুলো তুমি সংরক্ষণ করতে পারবে এসএলআর হিসেবে 13%। এই জমার হার পরিবর্তন, এটা সিআরআর এবং এসএলআর পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে একটু খেয়াল করো। দেশে যখন ঋণের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই জমার হার বৃদ্ধি করে দেয়। যখনই কেন্দ্রীয় ব্যাংকে জমার হার বৃদ্ধি করে দেয় সেক্ষেত্রে অটোমেটিক্যালি তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায়। কিভাবে একটু খেয়াল করো, ধরো বর্তমানে একটি বাণিজ্যিক ব্যাংকের নিকট প্রতিদিন 100 টাকা আমানত হিসাবে জমা হচ্ছে। যদি 100 টাকা তার নিকট আমানত হিসাবে জমা হয়, তো সিআরআর হচ্ছে 4 যোগ এসএলআর হচ্ছে 13, তো তাকে কত টাকা সংরক্ষণ করতে হচ্ছে? 17 টাকা। 100 টাকা থেকে 17 টাকা সংরক্ষণ করলে সে কত টাকা ঋণ দিতে পারতেছে? 83 টাকা। যদি এরকম দেখা যায় যে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ বেশি বা অর্থের প্রবাহ বেশি, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী করবে? দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ কমানোর চেষ্টা করবে। আর যদি দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক তখন সেটা বৃদ্ধি করে দেবে। এখন যেটা 17% আছে সেটাকে বৃদ্ধি করে 20% করে দিল। যদি 20% করে দেয় তাহলে এই ক্ষেত্রে এখন ব্যাংক কত টাকা ঋণ দিতে পারবে? 80 টাকা। অটোমেটিক কিন্তু তার 3 টাকা ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পেল। আবার যদি এরকম হয় যে দেশের ঋণের পরিমাণ কম, ঋণের পরিমাণ বাড়াতে হবে, তাহলে বর্তমান যেটা 17 টাকা আছে, 17% আছে, সেটাকে যদি তারা কেন্দ্রীয় ব্যাংক 12% করে দেয় তাহলে কি দাঁড়াবে? যদি কেন্দ্রীয় ব্যাংক 12% করে দেয় তাহলে এই ক্ষেত্রে ব্যাংকগুলো 88 টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে। তাহলে কি হলো, যে ঋণের পরিমাণ যদি কমাতে চায়
তাহলে এই জমার হার বৃদ্ধি করে দিবে। ঋণের পরিমাণ যদি বৃদ্ধি করতে চায় তাহলে জমার হার হ্রাস করে দেবে। যখনই জমার হার হ্রাস করবে সেক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংকগুলো তারা তাদের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পাবে, তারা অতিরিক্ত ঋণ প্রদান করতে পারবে। আর যদি জমার হার বৃদ্ধি করে সেক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পাবে, তারা কম পরিমাণে ঋণ প্রদান করতে পারবে। তাহলে যদি জমার হার বৃদ্ধি করে, যদি দেশের অভ্যন্তরে ঋণের হার বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী করবে, জমার হার বৃদ্ধি করে দিবে। তখন অটোমেটিক্যালি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা হ্রাস পাবে। আর যদি দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ হ্রাস পায়, সেটা যদি বৃদ্ধি করতে চায় তাহলে জমার হারটা হ্রাস করে দিবে, তাহলে তালিকাভুক্ত ব্যাংকগুলো ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো তোমাদের পাঠ্য বই একটু দেখবে, ভালো করে পড়বে। আশা করি এই ক্ষেত্রে প্রশ্ন হলে তোমরা উত্তর দিতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।